দেখ তো অডিও ভিডিও ঠিক আছে কিনা। চলো একটু লেট হলো লাইভ ডাউন করতে, দেখে জানাও আমাকে অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে না কি বলতে একটা গোলমাল আছে, যেটা হচ্ছে যে বাইরে পাশে আমার বাড়ির পাশে নতুন বাড়ি হচ্ছে, মার্বেলের কাজ চলছে, আচ্ছা মেশিন চলে না মার্বেলের, সারাক্ষণ চলছে আর সারাক্ষণ আওয়াজগুলো রেকর্ড হচ্ছে, কি করবো বল? আমি তো বলতে পারি না যে আপনি কাজ করাবেন নাই, সে তার বাড়ি করাচ্ছে, তোর বলার কিছু নেই। বিরাট বিরক্ত লাগছে আমার। সারাদিনই আওয়াজ হচ্ছে, সারাদিন। চলো আজকে আমরা তড়িৎ বিভবের সংজ্ঞা পড়ব। কার না তড়িৎ বিভব। তড়িৎ বিভব, ঠিক আছে, এর সংজ্ঞা। Definition of electric potential. এক মিনিট ওয়েট করে নেবো। যদি আর কেউ আসতে চায় চলে আসুক লাইভে। চলো তড়িৎ বিভব, এটা আমরা সংজ্ঞা করব কাকে বলে। একদম একটা সিম্পল লজিক ভালো করে দেখ, এই পয়েন্টে একটা প্লাস কিউ আধান আছে, ঠিক আছে,
আর এইখান পর্যন্ত ওর তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বল কাজ করছে, এই এলাকা পর্যন্ত। এর বাইরে, এই লাইনটার বাইরে ওর কোনো তড়িৎ বলের প্রভাব নেই। আমরা জানি যে একটা আধান আরেকটি আধানের উপর বল প্রয়োগ করতে পারে এবং সেই বলের মান কুলম্বের সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। এখন যদি আমি এখানে একটা প্লাস কিউ আধানকে স্থাপন করে থাকি, তাহলে এই কিউ আধানের জন্য এর চারপাশে নির্দিষ্ট এলাকা জুড়ে এর প্রভাব কাজ করবে, যাকে বলছি আমরা তড়িৎ ক্ষেত্র, ওই এলাকাটাকে। আর যে প্রভাব, কতটা প্রভাব, সেটা যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর তার জন্য যে বল কাজ করছে তার নাম তড়িৎ বল। এই লাইনটার বাইরে যত আধান থাকবে তাদের উপর কিন্তু এর কোনো প্রভাব কাজ করবে না। এই যে বিন্দুগুলো আমি নিলাম, এই বিন্দুতে ধর আধান রাখা আছে, ওই বিন্দুগুলোতে Q1, Q2, Q3, Q4, Q5, Q6, Q7, Q8, Q9, Q10, Q11 ভিন্ন ভিন্ন মানের আধান রাখা আছে। এই আধানগুলো কিন্তু এই আধান দ্বারা কোনো বল অনুভব করবে না, কারণ কোনো একটা আধানের চারপাশে তার নির্দিষ্ট এলাকা জুড়ে ওর প্রভাব কাজ করে। ওই নির্দিষ্ট এলাকাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। আর সেই তড়িৎ ক্ষেত্রের বাইরে যদি কোনো আধান থেকে থাকে তাহলে তার উপর কিন্তু সেই আধানের কোনো প্রভাব কাজ করবে না। এখন প্রশ্ন যে এই আধানটিকে, এই কিউ মানের আধানটিকে, আরে কিউ মানের আধানটা কোথায় আছে না, কিউ মানের আধানটা আছে ধরে নিলাম ইনফিনিটিতে, ইনফিনিটি অসীম দূরত্বে। তাহলে অসীম দূরত্বে কোনো একটা তড়িৎ আধান রয়েছে একক। আচ্ছা, এটা ধনাত্মক ধরবেন, ধনাত্মক, এটাও ধনাত্মক তড়িৎ আধান রয়েছে। ধনাত্মক থাক ঋণাত্মক থাক তার সাথে সঙ্গ নেই, আমরা ধনাত্মক ধরে নেব। ধরে নিলাম যে অসীম দূরত্বে একটি ধনাত্মক আধান রয়েছে, সেটাকে আমি তুলে নিয়ে এসে, তুলে জোর করে, তুলে মানে জোর করে, জোর করে তুলে নিয়ে এসে এই যে আধানটা আছে, এই আধানটার যে তড়িৎ ক্ষেত্র, এই আধানটা যে তড়িৎ ক্ষেত্র অর্থাৎ লাইনের এই পাশে, লাইনের এই পাশে এর তড়িৎ ক্ষেত্র কাজ করছে, লাইনের ওই পাশে এর কোনো তড়িৎ ক্ষেত্র কাজ করছে না। লাইনের ওই পাশে এই আধান থেকে অসীম দূরত্বে একটি একক ধনাত্মক আধান রয়েছে। আমার কাজ এখন ওই একক ধনাত্মক আধানটিকে জোরপূর্বক বল প্রয়োগ করে তুলে নিয়ে এসে আমি ওকে স্থাপন করতে চাইছি এই আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে। সাপোজ দিস পয়েন্ট, এই বিন্দুতে আমরা ওই আধানটাকে স্থাপন করতে চাইছি, এই বিন্দুতে আমরা ওই আধানকে স্থাপন করতে চাইছি। তাহলে এটাকে এখান থেকে তুলে নিয়ে এসে এখানে আমার করার ইচ্ছা। তো কাউকে যদি আমাকে তুলে নিয়ে আসতে হয় তখন তার উপর দুটো জিনিস কাজ করে, এক বল কাজ করে, দুই সরণ কাজ করে। তাহলে ওই একক আধানটির উপর একটা বল প্রয়োগ করা হলো এবং তার ফলে সরণ ঘটানো হলো, তবেই কিন্তু ওই অসীম দূরত্বে থাকা আধানটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আসতে পারবে। তাহলে আমরা এই আধানের উপর বল প্রয়োগ করে তাকে তুলে নিয়ে এসে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বসিয়ে দিলাম, স্থাপন করে দিলাম। এর জন্য আমাকে কি করতে হলো,
এই জন্য আমাকে করতে হলো যেটা, সেটা হচ্ছে আমাকে বল প্রয়োগ করতে হলো। বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে। তো স্থির বস্তুকে গতিশীল করতে চাইছি, যার জন্য ওকে বাইরে থেকে একটা প্রভাব কাজ করাতে হবে, সেই প্রভাবের নামই বল। বাইরে থেকে যা প্রয়োগ করে কোন স্থির বস্তুর অবস্থানের পরিবর্তন করা হয় তাকেই বল বলে। এখন অসীম দূরত্বে ওই একক ধনাত্মক আধানটি স্থির ছিল, ওর উপর আমি বল প্রয়োগ করে ওকে তুলে নিয়ে এসে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে বসালাম, যার জন্য আমাকে বল প্রয়োগ করতে হয়েছে। এবং আধানটা এখান থেকে উঠে এখানে এসছে, অর্থাৎ বল প্রয়োগের সাথে সাথে সরণও ঘটেছে। তোরা কি আমাকে কেউ বলতে পারবি যে এই বল ইনটু সরণ সমান কি? যে কেউ কমেন্টে করে বল, এই বল ইনটু সরণ সমান কি? বল কাজ করেছে, তার ফলে সরণ ঘটেছে, এর ফলে কোন ভৌত রাশি উৎপন্ন হয়েছে? নতুন আরেক ভৌত রাশি সৃষ্টি হলো এই বল ইনটু সরণের ফলে। তো আমাকে বলো এখন এই বল ইনটু সরণ সমান কি? এনিওয়ান? তাড়াতাড়ি বল ইনটু সরণ সমান কেউ বলতে পারবি না? এই তো কিছুদিন আগে 9 পড়ালাম রে বাবা, এই তো শিখালাম বল ইনটু সরণ সমান কি। এরকম এরকম শিখলে তো হবে না। কেউ নেই একজনও যে বলতে পারবি বল ইনটু সরণ সমান? অঙ্গিরা ব্যানার্জি বলছে কার্য। প্রীতি বলেছে অনেকক্ষণ পরে কার্য। আচ্ছা, কার্য কার্য তার মানে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে কার্য করতে হয়, কার্য করতে হয়। হ্যাঁ, আর এই কার্যকেই বলা হচ্ছে তড়িৎ বিভব। এই কার্যই হচ্ছে তড়িৎ বিভব। একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই বিন্দুর বিভব বলে, তাকে ওই বিন্দুর বিভব বলে। এই বিন্দুর বিভব বোঝা গেছে কাকে বলে? ঢুকেছে মাথায়? চলো তাহলে লেখো এবার ডেফিনেশনটা। তাহলে আমরা যে পরিমাণ কার্য করব ওই একক ধনাত্মক আধানকে আনার জন্য, সেটাই হচ্ছে আমাদের বিভব। তাহলে কার্যকে যদি আমরা W দ্বারা প্রকাশ করি, যদি কার্য সমান W হয়, বিভব সমান V হয়, আর একক ধনাত্মক আধান যদি Q হয়, ওকে, তাহলে কি বলবো আমরা? এই কার্য করছি Q আধানকে আনতে, তাহলে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, কতটা কার্য করতে হয়? W/Q। আর এই কার্যকে বলা হচ্ছে বিভব। তাহলে বিভব সমান কি হয়ে গেল? কার্য বাই আধান। এগুলো লিখবি না, এখন কিচ্ছু লিখবি না, আমি এগুলো আলাদা করে গাণিতিক রূপ বলে লিখাবো, এখন শুধু বোঝাচ্ছি আমি। তাহলে একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপন করতে কার্য করতে হয়। আর ওই একক আধানের জন্য যে কার্য, তাই হলো ওই বিন্দুর বিভব, তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব। এই বিভবটা হচ্ছে এই বিন্দুটা, বিভব যে প্রপার্টিজ, যে ধর্ম, এটা হচ্ছে বিন্দুর, কোনটা স্থানের, কারুর নয়, কোনো আধানের বৈশিষ্ট্য নয়। এটা যে পরিমাণ কার্য করতে হয় একক আধানকে আনতে হলে, সেইটাই হচ্ছে বিভব। আর বিভব প্রপার্টিজটা কার? না তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দু। এই প্রপার্টিজ বা এই বৈশিষ্ট্য কিন্তু কোনো আধানের নয়। আমরা নোট করে নেব, লেখো
যে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে আমি লিখছি পরে গাণিতিক রূপ যখন দেখাবো, আমি তোমাকে এখন বুঝালাম। আচ্ছা আমাকে কমেন্ট করবে একটু, বিভবটা সবাই বুঝতে পেরেছো? তাকে বলতে চাইছি ওই একক ধনাত্মক আধানকে আনতে হলে যে কার্য করতে হচ্ছে, তাহলে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে, মানে এনে নিয়ে এসে বসাতে, স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয় কমা তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলে। এই কথা ভালো খেয়াল করবি। বিভবটা কার? বিভব ধর্মটা কার? তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দু, তাই ভিন্ন ভিন্ন বিন্দুতে স্থাপন করতে ভিন্ন ভিন্ন কার্য করতে হবে, তাই তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দুর বিভবের মানও ভিন্ন ভিন্ন। এখানে ছিল কিউ আধানটা, এটা ছিল ওর তড়িৎ ক্ষেত্র, এখানে আছে কিউ আধান প্লাস কিউ আধান ইনফিনিটিতে। তো এটাকে আমি এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, আবার আমি চাইলে এখানে নিয়ে আসবো। দেখো প্রত্যেকটা বিন্দু কি এক? এই প্রত্যেকটা বিন্দু কি এক? না, প্রত্যেকটা বিন্দু ভিন্ন ভিন্ন। অতএব এই বিন্দুতে আনতে বল ইনটু সরণ, এই বিন্দুতে আনতে বল ইনটু সরণ, প্রত্যেকটা বিন্দুর কিন্তু দেখ সরণটা আলাদা, তাই প্রত্যেকটা বিন্দুর কার্য আলাদা হবে। আর ওই একক আধানের জন্য যে কার্য, শুধু কার্য নয়, একক আধানের জন্য যে কার্য, সেটাই তো ওই বিন্দুর বিভব। তাই তড়িৎ ক্ষেত্রে প্রত্যেকটি বিন্দুর বিভবের মান ভিন্ন ভিন্ন হয়, তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দুর বিভবের মান ভিন্ন ভিন্ন হয়। হয়তো এখানে আনতে W1 কার্য, এখানে আনতে W2 কার্য, এখানে আনতে W3 কার্য, এখানে আনতে W4 কার্য, এখানে আনতে W5 কার্য। তো তাহলে এই বিন্দুর বিভব কত? W1, এই বিন্দুর বিভব হচ্ছে W1/Q। এই বিন্দুর বিভব, 2 নম্বর বিন্দুর বিভব W2/Q, 4 নম্বর বিন্দুর বিভব W4/Q, 3 নম্বর বিন্দুর বিভব W3/Q, 5 নম্বর বিন্দুর বিভব W5/Q। ওই বিন্দুতে স্থাপন করতে যে কার্য ওই আধানটির জন্য, অর্থাৎ একক ধনাত্মক আধানের জন্য যে কার্য করতে হয়, শুধু যে কার্য করতে হয় বললে কিন্তু ভুল হয়ে যাবে, একক ধনাত্মক আধানের জন্য যে কার্য করতে হয়। বোঝা গেছে? বিভবের সংজ্ঞাটা সবাইকে লেখা হয়েছে। তাই এই প্রত্যেকটি বিন্দুর কিন্তু বিভবের মান আলাদা আলাদা, প্রত্যেক বিন্দুর বিভবের মান আলাদা আলাদা। তাই এই V1 not equal to V2 not equal to V3 not equal to V4। এক নম্বর বিন্দুর বিভব V1, 2 নম্বর বিন্দুর বিভব V2, 3 নম্বর বিন্দুর বিভব V3 আর 4 নম্বর বিন্দুর বিভব V4। প্রত্যেকের মান কিন্তু আলাদা, কারণ প্রত্যেককে ওই বিন্দুতে নিয়ে আসতে আলাদা বল সরণ প্রয়োগ করতে হয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে বল এক হলেও সরণ এক নয়। তাহলে বল যদি এক প্রয়োগ করেও থাকি, সরণ কিন্তু এক নয়। আর বল ইনটু সরণ হচ্ছে কার্য, তো সরণ যদি আলাদা আলাদা হয় তো কার্য আলাদা আলাদা হবে।
আর কার্যের উপরে নির্ভর করছে বিভব, তাই কার্য আলাদা হলে বিভব আলাদা হবে। তাই তড়িৎ ক্ষেত্রে প্রত্যেকটি বিন্দুর বিভবের পরিমাণ ভিন্ন। বোঝা গেছে? বুঝ ভালো করে বিভবটা কি। ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক তড়িৎ বিভব। অনেক ছেলে বুঝতে পারে না, অনেকের মাথায় ফাঁকা থাকে, ক্লাস 12-এ গিয়েও প্রশ্ন করে যে বিভব কি। বিভব একদম সিম্পল লজিক। একটা তড়িৎ ক্ষেত্র ছিল, তার থেকে অসীম দূরে একটা তড়িৎ আধান ছিল, ওই আধানটিকে টেনে নিয়ে এসে ওর তড়িৎ ক্ষেত্রে বসাবো, যার জন্য আমাকে বল প্রয়োগ করতে হবে। আর বল প্রয়োগ করলেই সরণ ঘটবে, তাহলে বল ইন্টু সরণ সমান কার্য। ওই একক আধানটির জন্য যে কার্য তাহাই হচ্ছে বিভব, এবং সেটা ওই বিন্দুর বিভব, তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব। চলো এবার গাণিতিক রূপ বানাবো। 2 নম্বর পয়েন্ট করো গাণিতিক রূপ বলে। চলো নেক্সট সেটিং করো গাণিতিক রূপ বা ব্যাখ্যা, যেটা ভালো বুঝবে। গাণিতিক রূপ তো দিকে মনে আছে 9-এ বলেছিলাম যে যে কোনো ভৌত রাশি কি কি জানতে হয়, যে কোনো ভৌত রাশির কি কি জানতে হয়। এক হচ্ছে সংজ্ঞা, 2 হচ্ছে পরিমাপ, 3 হচ্ছে একক, 4 হচ্ছে মাত্রা, আর 5 হচ্ছে রাশি। এই পাঁচটি টপিক যে কোনো ভৌত রাশির জানতে হয়। আর যতক্ষণ আমরা ফিজিক্সের চ্যাপ্টার পড়বো সব ভৌত রাশি, সব ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্স কি আমাদের চারপাশে যা সব ঘটনা ঘটে চলেছে সেগুলোকে আমরা ছোট ছোট সূত্রের সাহায্যে যখন ব্যাখ্যা করব তখনই তার নাম ফিজিক্স, পদার্থ বিজ্ঞান। হয়েছে? তো তড়িৎ বিভবের সংজ্ঞা হলো আমাদের পড়া। এরপর কি করবো? 2 নম্বরে পরিমাপ। আরে গাণিতিক রূপই তো পরিমাপ দেবে, ম্যাথমেটিক্যাল মডেলিং। এই ম্যাথমেটিক্যাল মডেলিংই তো আমাদেরকে গাণিতিক রূপ দেবে বা পরিমাপ জানাবে। তাহলে আমরা এখন ধরে নেব, চলো মনে করি বা ধরি, মনে করি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব ভি, ক্যাপিটাল ভি ধরে নিলাম। মনে করি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব ভি। একটা তড়িৎ ক্ষেত্র আছে, ধরো এই বোর্ডটা একটা তড়িৎ ক্ষেত্র, এই পয়েন্টটার বিভব হচ্ছে ভি। ধরে নিচ্ছি এই ভি এর মানই বের করবো আমরা, বিভব ভি কমা আর বিভব কোনটা? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে কার্য, তাহলে সেই অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য সেটাই তো ভি। তাহলে সেই কার্যের পরিবর্তে আমরা কার্য বা আধানের পরিবর্তে আমরা ভি লিখব। তো কি বলবো এখন? সুতরাং অসীম থেকে
একক ধনাত্মক আধানকে সুতরাং অসীম থেকে একক ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে কার্য সমান ভি। একই হবে, কারণ অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য সেটাই তো বিভব, সেটা ধরেছি ভি, তাহলে এটা হবে ভি পূর্ণচ্ছেদ। অতএব অতএব অসীম থেকে কিউ পরিমাণ আধানকে অসীম থেকে কিউ পরিমাণ আধানকে ওই বিন্দুতে আনতে কার্য W সমান Q ইনটু V। কার্য W সমান Q ইনটু V और V সমান W বাই Q। তবে তো আসছে বিভব সমান কার্য বাই আধান। এটা হচ্ছে বিভব নির্ণয়ের রাশিমালা। অতএব বিভব সমান কার্য বাই আধান। এইটি আমাদেরকে মনে রাখতে হবে। বিভবের রাশিমালা হচ্ছে এইটি, বিভব সমান কার্য বাই আধান বা ভি সমান ডাব্লিউ বাই কিউ। হয়ে গেল আমাদের ভৌত রাশির সংজ্ঞা এবং 2 নম্বরে পরিমাপ। ভৌত রাশির নামটা কি? ভৌত রাশির নামটা হচ্ছে তড়িৎ বিভব। হয়ে গেল, আমাকে জানাও। এই পয়েন্ট এখানে ছিল তড়িৎক্ষেত্রের ইনফিনিটি, এখানে প্লাস কিউ ছিল, এখানে প্লাস কিউ, এটাকে এখানে নিয়ে এসে স্থাপন করলাম, যার জন্য এই বিন্দুর বিভব হয়ে গেল ভি। কি রে, বিষয়গুলো কেমন বুঝতে পারছিস? অনলাইনের জন্য সমস্যা হচ্ছে না কোনো? তো কোনো সমস্যা যাতে না হয় বারবার বলবি। পরীক্ষায় কি লিখবি সেটা বড় কথা একদমই নয়, তুই বিষয়টা সম্বন্ধে কতটা জানলি এটা সবথেকে বড় বিষয়। জানতে তোকে হবে, তুই লিখতে পার আর নাই পার, লিখতে না পারলেও চলবে, কিন্তু জানতে হবে বিষয়টা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা এরপর কোথায় যাব? আরেকটা কথা বলে দিই, যে তোরা ক্লাস 9-এ পড়েছিলি কার্যক্ষমতা শক্তিতে, আমরা যে পরিমাণ কার্য করি সেটাই বস্তুর শক্তি, মানে কার্য আর শক্তি একই। কার্য আর শক্তির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে আমরা একটা বিন্দু আধানকে অসীম থেকে আনতে যে কার্য করছি সেই কার্যটা ওই বিন্দুর বিভব, আর ওটাই ওই বিন্দুর স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, তড়িৎ স্থিতিশক্তি। যে পরিমাণ কার্য করছি ওই কার্যটা কিন্তু স্থিতিশক্তি, কার্য বাই আধানটা কিন্তু নয়। তা কি বলবো? আমরা কি জানি? কার্য সমান শক্তি। যে পরিমাণ কার্য আমরা করি সেটা হচ্ছে আমাদের শক্তি, ডাব্লিউটা। ডাব্লিউটা হচ্ছে আমার এনার্জি। তাহলে আমার কাছে কি ছিল? আমার কাছে ছিল ভি সমান ডাব্লিউ বাই কিউ और W সমান কিউ ইনটু ভি। এটাই হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি, এটাই। অতএব তড়িৎ স্থিতিশক্তি সমান আধান
ইন্টু বিভব, আধান ইন্টু বিভব। দেখ, তড়িৎ স্থিতিশক্তি সমান তড়িৎ স্থিতিশক্তি সমান আধান ইন্টু বিভব, তড়িৎ স্থিতিশক্তি সমান আধান ইন্টু বিভব। হয়েছে? যে কার্যটা হলো সেই কার্যটাই তড়িৎ স্থিতিশক্তি রূপে ওই বিন্দুতে সঞ্চিত আছে। এই বিন্দুতে যে কার্য হয়েছে সেই কার্যই হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। হলো? আর কার্য বাই একক আধান সমান বিভব, আর আধান ইন্টু বিভব সমান কার্য, আর এই কার্যই ওই বিন্দুর সঞ্চিত তড়িৎ স্থিতি শক্তি। ওই কার্যই ওই বিন্দুতে সঞ্চিত তড়িৎ স্থিতি শক্তি। তো লিখে নেব, এই কার্যই আধানটিতে, এই কার্যই আধানটিতে তড়িৎ স্থিতিশক্তি, এই কার্যই আধানটিতে তড়িৎ স্থিতিশক্তি রূপে রূপে ওই বিন্দুতে সঞ্চিত থাকে, ওই বিন্দুতে সঞ্চিত থাকে। তাহলে বিভব এটা কার বৈশিষ্ট্য? তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দু। তড়িৎ স্থিতিশক্তি এটা কার বৈশিষ্ট্য? আধানটি। এটি কোথায় থাকে? ওই বিন্দুতে, ওই বিন্দুতে। তাহলে স্টেপগুলো বুঝতে পারলি? তড়িৎ বিভব কার ধর্ম? ওই বিন্দুর। কোথায় আছে? ওই বিন্দুতে। তড়িৎ স্থিতিশক্তি কার ধর্ম? ওই আধানটি, যাকে তুলে নিয়ে এসেছি, যার উপর কাজ করা হয়েছে বা যার দ্বারা কাজ করা হয়েছে তার মধ্যেই শক্তি সঞ্চিত থাকে। আমি যদি এই বলটাকে এখান থেকে নিয়ে এখানে তুলে দিই, বা নিচ থেকে নিয়ে এখানে তুলে রাখি, ধর এখানে ছিল, নিচে ছিল, আমি এখান থেকে তুলে এখানে করলাম, এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হলো। কার মধ্যে? এর মধ্যে। কোথায়? না এই যেখানে আছে। কোথায়? না এই যেখানে আছে। নিচে কাঁচ রেখে একটা ইঁটকে যদি উপর থেকে ফেলে দেওয়া হয়, নিচের কাঁচটা ভেঙে যায়। কেন ভাঙে? কারণ ইটের মধ্যে যে স্থিতিশক্তি ছিল সেটা ওই কাঁচের উপর প্রয়োগ করাতে কাঁচটা ভেঙে যায়। অতএব স্থিতিশক্তি বস্তুর মধ্যে সঞ্চিত থাকে। কোথায় থাকে? না বস্তু যেখানে থাকে। ইটের মধ্যে একটা ইটকে আমি তুলে রাখলাম উঁচু জায়গাতে, এক্ষেত্রে স্থিতিশক্তি সঞ্চিত হলো। সঞ্চিত শক্তি কার মধ্যে আছে? ইটটির মধ্যে। কোথায় আছে? ইটটি যেখানে আছে। তাই এখানেও তড়িৎ স্থিতিশক্তি আধানটির মধ্যে সঞ্চিত থাকে। কোথায়? আধানটি যেখানে থাকে। আধানটি কোথায় আছে? তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে। যে বিন্দুর একটা ধর্ম হচ্ছে বিভব। তাহলে বিভব একটা ধর্ম যেটা ওই বিন্দুর। তড়িৎ স্থিতিশক্তি এটা একটা ধর্ম যেটা ওই আধানটি। এবং সেটা কোথায় আছে? না আধান যেখানে আছে। আরে আধান কোথায় আছে? তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আছে। বাস, বুঝে নাও। কমপ্লিট ব্যাপারটা। কি কি হলো? পরিমাপ হলো, সংজ্ঞা হলো। 3 নম্বরে কি হবে বাবা? 3 নম্বরে হবে একক। তাহলে আমি বোর্ডটি মুছে দিই। আশা করি তোমাদের সবাইকে লেখা হয়ে গেছে এবং বোঝাও হয়ে গেছে।
এরপরে চলে যাবো আমরা কোথায় যাব না এককে। বেশ 3 নম্বর পয়েন্ট দাও, একক। একক দেখ, একক প্রথমে নিয়ে নেব এসআই পদ্ধতিতে। কিসে নেব? এসআই পদ্ধতিতে। আবার একবার লিখে নেব বিভব সমান কার্য বাই আধান। তো আমাকে কেউ বলতে পারবি এসআই পদ্ধতিতে কার্যের একক আর এসআই পদ্ধতিতে আধানের একক? বিভব এর একক কার্যের একক বাই আধানের একক। কার্যের একক বাই আধানের একক। কেউ বলতে পারবি এসআই পদ্ধতিতে কার্যের একক বাই আধানের একক কি হবে? কমেন্ট করে জানাও আমাকে। এই তো একক তো আমরা বিভবের একক আমাদের মনে রাখা দরকার নেই, আমরা তৈরি করে নিতে পারবো। আমরা কার্যের একক পড়েছি ক্লাস 9-এ আর আধানের একক পড়েছি আমরা ক্লাস 10-এ। তো যে দুটো একক দিয়ে বিভবের একক তৈরি অলরেডি সে দুটো একক আমাদের জানা, অতএব আমাদের বিভবের একক জানতে সমস্যা নেই। তাই কার্যের এককে আধানের একক দিয়ে ভাগ করলে যে একক আসবে সেটাই হচ্ছে বিভবের একক। দেখি কে বলতে পারিস? এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল আর বিভবের একক হচ্ছে কুলম। এককটা কি দাঁড়াবে? জুল পার কুলম। কে বলেছে যেন দেখি? কোয়েল বলেছে। তাহলে কার্যের একক হচ্ছে জুল পার আধানের একক হচ্ছে কুলম। জুল পার কুলম। আর এই জুল পার কুলম কে বলা হয় ভোল্ট। জুল পার কুলম কে বলা হয় ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে VOLT, জুল পার কুলম। এই জুল পার কুলম এটাকে ফিজিক্সে ব্যবহারযোগ্যর জন্য ভোল্ট ইউজ করা হয়। তার মানে এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হয়ে গেল ভোল্ট। তোমাকে যদি জিজ্ঞাসা করে ভোল্টের সংজ্ঞা, সংজ্ঞা কার সংজ্ঞা? 1 ভোল্টের সংজ্ঞা। সহজ তো 1 ভোল্টের সংজ্ঞা। কেমন করে বার করব 1 ভোল্টের সংজ্ঞা? ভোল্টের জায়গায় 1 লিখব, 1 ভোল্ট সমান জুল পার কুলম। যদি ভোল্ট হয় তাহলে 1/1, তাহলে 1 জুল বাই 1 কুলম। অর্থাৎ দেখ ডেফিনেশনটা একদম সহজ হয়ে গেল। মন দিয়ে শুনবি সবাই। 1 কুলম তড়িৎ আধানকে 1 কুলম ধনাত্মক তড়িৎ আধানকে অসীম থেকে 1 কুলম ধনাত্মক তড়িৎ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে যদি 1 জুল কার্য করতে হয়, যদি 1 জুল কার্য করতে হয় তখন ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে। তখন ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে। আমি আবার রিপিট করছি, শুনবি মন দিয়ে। 1 কুলম তড়িৎ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে স্থাপন করতে, যে পরিমাণ না স্থাপন করতে যদি 1 জুল কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভব প্রভেদ হবে 1 ভোল্ট, বা ওই বিন্দুর বিভব প্রভেদকে 1 ভোল্ট বলে। বুঝা গেছে ডেফিনেশনটা? চলো নিজেরা লেখো বা আমার সাথে লেখো। অসীম মনে রাখবো, শুধু মুখস্থ নয়। দেখে নিলাম জুল পার কুলম সমান ভোল্ট, 1 ভোল্ট সমান 1 জুল পার 1 কুলম।
1 কুলম্ব আধানকে নিয়ে আসতে যদি 1 জুল কার্য করতে হয় তখন ওই বিন্দুর বিভব 1 ভোল্ট। এই তো কয়েকটা কথা। দেখো, অসীম দূরত্ব থেকে এক কুলম্ব, ধনাত্মক ঋণাত্মক দুটোই আনা যায়। ধনাত্মক আধান আনলে ধনাত্মক বিভব হয়, ঋণাত্মক আধান নিয়ে এলে ঋণাত্মক বিভব হয়, আর কোনো পার্থক্য নেই। অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক তড়িৎ আধান ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে যদি 1 জুল কার্য করতে হয়, তবে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে। এরপর যারা ব্যাপারটা বুঝে গেছো, নিজেরা করে নিয়েছো, একই রকম ভাবে ওই এ এর জায়গায় বি এর দাগ দিয়ে এসআই এর জায়গায় সিজিএস লিখে পুরোটা করো, দিয়ে আমাকে বলো হয়েছে বলে। অল কমপ্লিট লিখবি, হয়ে গেলে অল কমপ্লিট, তাহলে বুঝবো, বা সব হয়ে গেছে বলবি। এসআই জুল পার কুলম, সিজিএস এ হবে আর্গ পার স্ট্যাট কুলম। সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্গ, আর সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক স্ট্যাট কুলম বা ইএসইউ আধান। বাকিটা যেমন আছে তেমন থাকবে। 1 ভোল্টের জায়গায় কি হয়ে যাবে বলো, এটা কি হয়ে যাবে? 1 স্ট্যাট ভোল্ট। কি হয়ে যাবে? 1 স্ট্যাট ভোল্ট। জুল হয়ে যাবে আর্গ, কুলম হয়ে যাবে স্ট্যাট কুলম, ভোল্ট হয়ে যাবে স্ট্যাট ভোল্ট। বাকিটা নিজের থেকে লিখে দেখাও আমাকে। হয়ে গেলে বলো পুরোটা হয়েছে বলে। হলো সবাইকার পুরোটা? করে লিখতে পারলি সবাই যারা আছিস লাইভে? কিছুই না।
এটা সিজিএস হয়ে যাবে, এটা হয়ে যাবে আর্গ, এটা হয়ে যাবে স্ট্যাট। স্ট্যাট কুলম্ব, এটা হয়ে যাবে স্ট্যাট ভোল্ট। বাকিটা চেঞ্জ হবে, এটা জুলের জায়গায় আর্গ হবে আর কুলম্বের জায়গায় স্ট্যাট ভোল্ট হবে। এইটা কুলম্বের জায়গায় 1 স্ট্যাট ভোল্ট, 1 জুলের জায়গায় 1 আর্গ আর 1 ভোল্টের জায়গায় 1 স্ট্যাট ভোল্ট। এগুলো পরিবর্তন করলেই সংজ্ঞাটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এসআই ক্ষেত্রে যে মানগুলো ছিল সিজিএস এ তার মানগুলো বসালেই হবে। আর কি বাকি আছে? একক হয়েছে, মাত্রা বানাতে হবে, আর কি রাশি এটা বলতে হবে। তারপরে এরপরে তাহলে মাত্রাটা তৈরি করে নিই আমরা। চার নম্বরে মাত্রা ভি সমান ডাব্লিউ বাই কিউ। যেমন ভি এর মাত্রা নেব, ডাব্লিউ এর মাত্রা নেব বাই কিউ এর মাত্রা। হয়েছে? ডাব্লিউ এর মাত্রা কি বার করে নেব পাশে আমরা। ডাব্লিউ সমান ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু এম। এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 হচ্ছে ওয়ার্ক এর ডাইমেনশন। ওকে, আর কিউ এর সূত্র কি? কিউ সমান হচ্ছে আইটি। কিউ সমান হচ্ছে আইটি। আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আর টি হচ্ছে সময়। পড়বো আমরা একটু পরে, চিন্তা করিস না। আমি যেহেতু মাত্রাটা এখন লেখাতে বাধ্য হচ্ছি তাই কিউ সমান ফর্মুলাটা বলে দিলাম। যেমন ডাব্লিউ সমান এফ ইন্টু এস সমান, সেরকম কিউ সমান আই ইন্টু টি। আধান সমান প্রবাহ মাত্রা ইন্টু সময়। কোনো একটা একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়, ধর এটার মধ্য দিয়ে, ঠিক আছে? যে কোনো প্রস্থচ্ছেদ, একক নয়, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান যাচ্ছে। পরে আসছি, তড়িৎ আধানের সংজ্ঞা আমি পরে আসছি, পরে বোঝাবো। এখন শুধু জেনে রাখ কিউ সমান আইটি। আই এর মাত্রা হয় আই আর টি এর মাত্রা হয় টি। তাহলে কিউ এর মাত্রা হয়ে গেল আইটি। তো ডাব্লিউ এর মাত্রা বসাবো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 বাই আই ইনটু টি। তাহলে এখান থেকে যদি ভি এর মাত্রা আমি নিই, নাকি এমটা এম থাকছে, এম এর কোনো পরিবর্তন নেই কারণ নিচে এম নেই। এলটা এল স্কয়ারটা এল স্কয়ার থাকছে কারণ এল এর কোনো পরিবর্তন নেই। আইটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, আই -1। আর এই টিটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, টিটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, টি টু দি পাওয়ার -3। তাহলে বিভবের মাত্রা হয়ে গেল এম এল স্কয়ার আই -1 টি -3। এখানে আমি আই সমান লিখে দিচ্ছি প্রবাহ মাত্রা। এই প্রবাহ মাত্রা আমরা পরে পড়ব। হ্যাঁ, তড়িৎ প্রবাহ মাত্রা সংজ্ঞা, তার আবার পরিমাপ, তার একক মাত্রা রাশি সব পড়বো আমরা, পরে পড়ব। এখন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আধান। কিউ সমান আইটি। কিউ সমান আইটি। আধান সমান প্রবাহ ইনটু সময়, কারণ প্রবাহ সমান আধান বাই সময়। একক সময়ে যতগুলো আধান যায় সেটাই তার প্রবাহ মাত্রা। তাহলে মাত্রা হয়েছে। এরপরে মাত্রার পরে চলে আসবো আমরা রাশি। কি রাশি? বিভব কি রাশি? বিভব হচ্ছে কার্য বাই আধান। এখানে কার্য স্কেলার আর বিভব আধানও স্কেলার। তো দুটো স্কেলারের ভাগ সর্বদা স্কেলার হয়, অতএব বিভব স্কেলার রাশি। দেখে নাও, বলো। এতক্ষণে আমাদের দেখো তড়িৎ বিভব নামের যে নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, সেটি আমাদের পড়া শেষ হলো।
5টি পয়েন্ট কমপ্লিট হয়েছে। সংজ্ঞা, পরিমাপ, একক, মাত্রা, রাশি, এই 5টি পয়েন্ট শেষ হওয়া মানে বিভব সম্বন্ধে জ্ঞান শেষ করা। বিভবের অঙ্ক করবি? কি রে তোরা বল, যে বিভব পড়লি, বিভবের অঙ্ক করবি দুটো? কর দুটো বিভবের অঙ্ক, দেখ তাহলে তারা ভালো বুঝতে পারবি। উফ, কে করবো না বলছে রে? না স্যার, মানে কেন না স্যার? এখানে কোন পরিপ্রেক্ষিতে তুমি না বলেছো আমাকে জানাও, আমি বুঝতে পারলাম না। সাগনিক, এই না এর অর্থ কি ভালো করে বল, বুঝতে পারছি না। আমি দুটো কথা জিজ্ঞেস করেছি, এক সব বুঝতে পারলি, আর দুই অঙ্ক করবি। ও লিখেছে না স্যার। কোনটা বুঝতে পারিসনি না অঙ্ক করবি না, কোনটাতে না বলেছিস? তাহলে সূত্রটা এখান থেকে কি এলো? বিভব ভি সমান কার্য বাই আধান। ওকে, আচ্ছা ম্যাথ করবি না? আচ্ছা ঠিক আছে, তুই একটু বসে নে, বাকিরা করে নে। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো। সাগনিক বলে ম্যাথ করবো না, লে হালুয়া করবি না কেন ম্যাথ? কি হয়েছে? লাইক 15 কুলম, সি মানে কুলম, তড়িৎ আধানকে, সাগনিক বাবা অঙ্ক করবি না কেন? 15 কুলম তড়িৎ আধানকে দুটি বিন্দুর একটি থেকে, দুটি বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে, একটি থেকে অপরটিতে নিয়ে যেতে। আমি এখনই পড়াবো তড়িৎ বিভবের সংজ্ঞা। মানে তড়িৎ বিভব এরকম ব্যাপারটা যে অসীম থেকে নিয়ে আসতে যে কার্য করতে হয়, বা তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে নিয়ে যেতে, তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দু নিয়ে যেতে যে কার্য করতে হয়, ব্যাপারটা একই। তুমি বিন্দু আধানকে অসীম থেকেও নিয়ে আসতে পারো, তুমি বিন্দু আধানকে অসীম থেকেও নিয়ে আসতে পারো, আবার তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতেও নিয়ে যেতে পারো। দুটোর ক্ষেত্রে কার্য করতে হবে, আর দুটোর ক্ষেত্রে কার্য বাই আধান করলে বিভব বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে তড়িৎ আধানকে দুটি বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে, একটি বিন্দু থেকে অপরটিতে নিয়ে যেতে 30 জুল, জুলকে যে দ্বারা প্রকাশ করা হয়, কার্য করতে হলে
30 জুল কার্য করতে হলে বিন্দু দুটির বিভব পার্থক্য কত? যদিও বিভব পার্থক্যটা এখনো পড়ানো হয়নি, একই জিনিস, বিভব আর বিভব পার্থক্য একই জিনিস। ভর আর ভরের পার্থক্য কি আলাদা? ভর আর ভরের পার্থক্য, ভর কোনটা? ওর নিজস্ব ভরের পার্থক্য, দুটোর মধ্যে বিয়োগটা। তো একই জিনিস, আমি আবারও বলে দিচ্ছি, বিভব অসীম থেকে বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা, আর বিভব পার্থক্য বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাওয়া। পুরো ঘটনাটাই সেম, শুধুমাত্র অসীম থেকে তড়িৎ ক্ষেত্র, আর এখানে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের আরেক বিন্দু, ওই তড়িৎ ক্ষেত্রেরই ব্যাপার একই, সূত্র একই, সব কিছু একই, শুধুমাত্র আমাকে উত্তর বলো। গোনা, গোনা একটা ডেফিনেশন লিখে পাঠিয়েছিস তো শোন, ঠিক আছে তো ডেফিনেশনটা শুনে না দেবো কথাটা আমার। সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক এএসইউ আধান বা স্ট্যাট ভোল্ট, সরি স্ট্যাট কুলম। তো যদি তুই ইএসইউ আধান লিখিস সংজ্ঞাটাতে, তাহলে কিন্তু ওখানে ইএসইউ ভোল্ট কথাটা বলতে হবে, আর যদি স্ট্যাট কুলম কথাটা লিখিস তাহলে স্ট্যাট ভোল্ট কথাটা বলতে হবে। তুমি প্রথমে তড়িৎ আধানের একক ইএসইউ নিয়েছো আর শেষে সংজ্ঞাতে স্ট্যাট ভোল্ট লিখেছো, এটা হবে না, যে কোনো একটা করতে হবে। তুমি তড়িৎ আধানের এককটাকে স্ট্যাট ভোল্ট নাও, সরি তড়িৎ আধানের এককটাকে স্ট্যাট কুলম নাও, তবেই তুমি বিভবের এককটা স্ট্যাট ভোল্ট পাবে। এই সিকোয়েন্সগুলো মেনটেন করতে হবে। আচ্ছা, এটা উত্তরটা আমরা দেখে নেব, কিছু না 15 কুলম, তাহলে কিউ সমান 15 কুলম। 30 জুল, W সমান 30 জুল, এটাও এসআই আছে, এটাও এসআই আছে, চেক করে নিতে হবে। বিভব পার্থক্য কত? V সমান জিজ্ঞাসা করেছে, আমরা জানি V সমান W বাই কিউ, 30 জুল বাই 15 কুলম সমান 2, অতএব বিভব সমান 2 ভোল্ট। কারেক্ট? প্রত্যেকে ঠিক হয়েছে? সাগনি করলি? বুঝতে পারলি? বিভব পার্থক্য মানে দুটো বিন্দুর বিভবের যে পার্থক্য, ওই যে দেখিয়েছিলাম না, V1 তড়িৎ ক্ষেত্রের ভিন্ন ভিন্ন বিন্দুতে বিভব ভিন্ন ভিন্ন, তো V1 এর বিভব একটা, এক নম্বর বিন্দুর বিভব V1 আর 2 নম্বর বিন্দুর বিভব V2, তো পার্থক্য কত? যেটা বেশি সেটা থেকে ছোটটা বিয়োগ। যদি V1 বেশি হয় V2 কম হয়, তাহলে পার্থক্য V1 মাইনাস V2। যদি V2 বেশি হয় V1 কম হয়, তাহলে V2 মাইনাস V1। এইভাবে আমরা বিভব পার্থক্য নির্ণয় করতে পারি। পর একটা অঙ্ক দিচ্ছি, আচ্ছা নেক্সট অঙ্ক দিই। দু নম্বর অঙ্ক লেখা, এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট। এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট। ফিজিক্স পড়লে থিওরির সাথে সাথে অঙ্ক করতেই হবে, এর কিছু উপায় নেই ছাড়া। এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট পূর্ণচ্ছেদ। কিছু পরিমাণ আধানকে কিছু পরিমাণ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে
এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে 50 জুল কার্য করতে হয়। 50 জুল কার্য করতে হয়, কমা আধানের পরিমাণ কত? আধানের পরিমাণ কত? চলো করে দেখাও, আমাকে করে দেখাতে পারো বা উত্তর লিখলে হবে এই ক্ষেত্রে। বুঝতে পারছিস তো বিভব কি, বিভব পার্থক্য কি এবং তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। বিভব পার্থক্য আমি লিখে দেবো, করে দিচ্ছি এখন, ওয়েট করো। বেশ, দেখ তোদের বছর আবার মাধ্যমিক পরীক্ষা হয় কিনা। এবছর তো মাধ্যমিক হলো না, খবর নিশ্চয়ই পেয়েছিস। তোদের বলা হবে হয়তো। শোনো বাবু, হোক বা না হোক তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। সবাই ভাবছে না তাহলে এই বছর কি জন্য পড়লাম, ভুল কথা। যারা যত ভালো করে পড়েছে তারা তত ঠিক করেছে। অনেক হাতে সময় ছিল, বেশি ভালো করে পড়ে নিয়েছে। আরে ভাই, যেগুলো পড়েছিস সেগুলো তো আজীবন কাজে লাগবে। মাধ্যমিকের নাম্বার সারা জীবন কাজে লাগবে না, মাধ্যমিকের সিলেবাসের থেকে যে জ্ঞান আমরা লাভ করব সেটা সমগ্র জীবন আমাদের কাজে লাগবে। অতএব জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কোনো কৃপণতা করা যাবে না, পরীক্ষা হোক বা না হোক। তো কিছু এসে যায়, পরীক্ষা তো আপেক্ষিক জিনিস। কতগুলো লাইন মুখস্থ করে গিয়ে উংরেজি চলে এলি, বাস ওই কতগুলো ডিজিট নাম্বার দিয়ে দিল, এতে কিছু হয় না। এখানে বা এখানে যতটা রাখতে পারবি সেটা হচ্ছে ব্যাপার। তার জন্য সব ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। এই যে অঙ্কটা করেছিস, দেখা যাক অঙ্কটা কি করেছিস। বিভব পার্থক্য, ভিটা বলছে নাকি 10 ভোল্ট, আচ্ছা ডাব্লিউটা বলছে নাকি 50 জুল। তাহলে বলছে এখানে আধানের পরিমাণটা কত, কিউটা বার করতে হবে। তাহলে ভি সমান ডাব্লিউ বাই কিউ, और কিউ সমান ডাব্লিউ বাই ভি, কিউ সমান ডাব্লিউ বাই ভি। তাহলে ডাব্লিউটা হচ্ছে 50 আর ভিটা হচ্ছে 10 সমান 5। therefore কিউ সমান 5 কুলম, 5 কুলম। এই তো, কি এমন অঙ্ক কঠিন? এই তো একটু ছোট্ট টপিক পড়ালাম, তার উপর একটু অঙ্কের ক্যালকুলেশন করলাম। ফিজিক্স এভাবেই পড়তে হয়, আমরা এভাবেই পড়বো। অনেকের অঙ্ক করার ইচ্ছা নেই, যেমন বললো তাই মুখের উপর অঙ্ক করবি, বলছে না করবো না। কি না না বলছে অঙ্ক করবো না, ঠিক আছে করো না, আমার কোনো আপত্তি নেই। তোমার মন চাইলে তুমি করতে পারো, না মন চাইলে তোমার করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা এরপরে যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে বিভব পার্থক্য, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো কিছুই না, ছোট্ট টপিক, বিভবের ভাই। আচ্ছা সবাইকার হয়ে গেছে নিশ্চয়ই অঙ্কটা করা। ভি এর মান, ডাব্লিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান চেয়েছে, সূত্রটা টুক করে বসিয়ে মানটা বার করো। এই তো অঙ্ক, আর কি আছে। ক্লাস 10 এমন কিছুই নেই। ভয় পেলে হবে? ভয়কে জয় করতে হবে। ভয় তো সবাই আছে, বেঁচে থাকার তো ভয়, তাহলে কি মরে যেতে হবে? ভয়কে জয় করে বেঁচে থাকতে হবে, সেরকম। বেশ, তাহলে চলো লেখো, হেডিং করো বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। তাহলে বল তোদের কি মনে হচ্ছে কতদিন পর, আর কতদিন পর অফলাইন শুরু হবে? সবকিছু মনে হচ্ছে তোদের কি কিছু? সব তো আস্তে আস্তে কমছে, লকডাউন উঠে যাবে 15 তারিখের পর। শোন, তোদের ভ্যাকসিন গুলো হয়ে যাক আগে। 18 থেকে তো দিচ্ছে ভ্যাকসিন, তো তোরাও পেয়ে যাবি, তোদেরও ভ্যাকসিন আসছে বাজারে। 18-র নিচে যাদের বয়স না তোদের জন্য। আর যদি তাছাড়া যদি সবার মোটামুটি 18 উপরে ভ্যাকসিন হয়ে যায়, তখন তোরাও বেরোতে পারবি, তখন সংক্রমণটা কমে যাবে। হ্যাঁ, আর তোদের কোনো চাপ নেই অত। দেখ এখন
আর তো কিছুদিন হোক অনলাইন, নিশ্চয় হবে অফলাইন, বেশি দেরি হবে না, হয়ে যাবে অফলাইন। দেখো বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। দেখ বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, দেখ কিছুই নেই এটাতে। এই দেখ ধর এটা তড়িৎ ক্ষেত্র, গোটাটাই এই গোটা তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু এ, তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু বি, ঠিক আছে। এ বিন্দুর বিভবটা বলে দিলাম আমি উচ্চ বিভব, আর বি বিন্দুর বিভবটা বলে দিলাম আমি নিম্ন বিভব। ওকে, তড়িৎ কোন দিক দিয়ে প্রবাহিত হয়? তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয় তড়িৎ। তাহলে বাবা আধান কোন দিক প্রবাহিত হবে? তার উল্টো দিকে। আধান অর্থাৎ এখানে একটা প্লাস কিউ আধান ছিল, সেটাকে টেনে ঠেলে নিয়ে এসে আমরা এখানে স্থাপন করলাম। এই জন্য তো আমায় কার্য করতে হবে না, এমনি এমনি হবে। বি বিন্দুতে যে একক ধনাত্মক আধানটা ছিল ওটাকে আমরা তুলে নিয়ে এসে এ তে বসাচ্ছি, তো কি এমনি এমনি এসে বসে যাবে? নিশ্চয়ই না। বি বিন্দুতে কিউ আধানের উপর যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করব, তার ফলে ওর সরণ ঘটবে, তবেই আধানটা এ তে আসবে। আবার সেই বল ইনটু সরণ মানে আবার সেই কার্য, এবং কার জন্য? কিউ আধানের জন্য। তো কিউ আধানের জন্য যে কার্য সেটাই কি? বিভব। সেটাই কি? বিভব। এখন যে বিভবের মানটা পাবো আমরা সেটা হচ্ছে এই বি বিন্দু আর এ বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য। বিভবের পার্থক্য, কারণ আধান এখান থেকে এখানে আসাতে এখানের বিভব বেড়ে যাবে আর এখানের বিভব কমে যাবে। যেখানে এসে জমা হবে বিভব সেখানে বেড়ে যাবে, যেখান থেকে আসবে সেখানে বিভব কমে যাবে। কতটা পার্থক্য হয়েছে? না, যতটা কার্য হয়েছে আধানটা নিয়ে আসতে। তাহলে তাই তড়িৎ ক্ষেত্রের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে ওই দুটো বিন্দুর বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ। বুঝা গেছে? চলো ছবিটা এঁকে নাও। পরের মান থেকে টিউশন গুলো সব অফলাইনে হবে। হতে পারে। শোন, সবাই যেদিন আসবি সেদিন আমি শুরু করে দেবো। ওকে, কোনো সমস্যা নেই। এখন তবে দেরি হবে একটু, হ্যাঁ। তবে এই বছর কি করবো বলতো, যখন সবাই আসবে না অফলাইনে, তখন ওই অনলাইন অফলাইন একসাথে করে দেবো। ওই রুমে, পড়ানোর রুমে, ওখানে নেট কানেকশন নিয়ে নেবো একটা। তাহলে ধর কি বলতো, একবারেই হয়ে যাবে অফলাইন অনলাইনটা। কেউ না কেউ ক্লাস অনলাইন তো করতে চাইবে। মোহনা আছে, অঙ্গিরা আছে, এরা পড়বে, বছরটা পড়ুক আর কি, তাহলে অনলাইন করলে ওরা পড়তে পারবে। করে দেবো তাদের জন্য, দেখা যাবে সেটা। এখন আপাতত এইভাবেই চলুক। চলো, এটা সবাইকে রেডি হয়েছে? তাহলে আমরা সংজ্ঞাটা দেখে নেবো। তাহলে এখান থেকে যদি বিভব প্রভেদ বার করতে হয়, কার বিভব বেশি? এর বিভব ভি অফ বি আর এর বিভব ভি অফ এ। এ বিন্দুর বিভব ভি অফ এ, বি বিন্দুর বিভব ভি অফ বি। কার বেশি? ভি অফ এ। কার কম? ভি অফ বি। তাহলে পার্থক্য কি হবে? ভি অফ এ মাইনাস ভি অফ বি। আর এটা কি? এখান থেকে এখানে নিয়ে যেতে একক আধানের জন্য কার্য। চলো লেখো সংজ্ঞা। একটি ধনাত্মক বা একটি একক ধনাত্মক আধানকে
একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, যে পরিমাণ কার্য করতে হয় তা ওই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য। হয়ে গেল জানাও। হয়েছে? তাহলে আমরা এরপর নিচে ওর গাণিতিক রূপে করে নেব। একক মাত্রার রাশিটা একই হবে, যাহাই বিভব তাহাই বিভব পার্থক্য। ভরের একক রাশি মাত্রা আর ভরের পার্থক্যের একক রাশি মাত্রা তো আলাদা হবে না, একই হবে। বয়স আর বয়সের পার্থক্য আলাদা হয় কি না, সেরকম। তাহলে এখানে ব্যাখ্যা করে নেবো আমরা একটু এটাকে, বা গাণিতিক রূপ যা বলবি। দেখ, মনে করি তড়িৎ ক্ষেত্রের এ ও বি বিন্দুতে বিভব যথাক্রমে ভি অফ এ ও ভি অফ বি পূর্ণ হচ্ছে। এখন একটি আধান কিউ কে বি থেকে এ তে আনতে বা নিয়ে যেতে যদি W পরিমাণ বা WB2A পরিমাণ কার্য করতে হয়, তবে ওই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ V of A minus V of B সমান WB2A by Q। V of A বিন্দুর বিভব, V of B বিন্দুর বিভব, WB2A B থেকে A তে নিয়ে আসতে কার্য by Q কি পরিমাণ আধান। বুঝা গেল? তার মানে দেখতে গেলে সে এটা V আর এটা W আর এটা Q, সেই সূত্র কি চলে এলো, V সমান W by Q।
বিভব সমান কার্য বাই আধান। এই হচ্ছে আমাদের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। আজকে এতটা পর্যন্তই, ঠিক আছে? এই 3 নম্বর আর 4 নম্বর ক্লাসের পড়া বৃহস্পতিবার ধরা হবে, কিন্তু মনে থাকে যেন। আগের দিন ধরতে পারিনি সবাইকে আমার নিজের কাজের জন্য। ক্লাস নম্বর 3 and 4, ক্লাস নম্বর 3 and 4, 4 নম্বর 3 নম্বরে পড়া ধরা হবে। বৃহস্পতিবার, ওকে, 9 PM বা তারপরে যারা অ্যাড হবি, দুটো ক্লাসের পড়া, দুটো করে ক্লাসের পড়া ধরা হবে, রবিবার আর মঙ্গলবার। রবিবার আর মঙ্গলবার ক্লাসের পড়া ধরা হবে, বৃহস্পতিবার কারোর জন্য ক্লাস বাকি না থাকে, কারোর জন্য পড়া দেওয়া না মানে হয়ে থাকে আর কি, পড়া দিতেই হবে সবাইকে। আমি নেক্সট ডে নাম প্রেজেন্ট করব। যারা যারা পড়া ধরা ক্লাসে অ্যাটেন্ড থাকবি না, পরের দিন থেকে তাদেরকে আমি ক্লাস করার সুযোগ দেব না, তাই ক্লাস থেকে কিন্তু আমি গ্রুপ থেকে বের করে দেবো। ইচ্ছাকৃতভাবে ক্লাস অফ করবে বাবা, সেক্ষেত্রে ক্লাসে আমি এলাও করবো না। বলো, আজকের ক্লাসের সমস্ত টপিক বুঝতে পেরেছিস কিনা, হয়েছে কিনা ঠিকঠাক করে আমাকে জানাবি। আর তারপরে যদি কোনো প্রশ্ন থাকে বৃহস্পতিবার জিজ্ঞাসা করে নিবি। যে টপিকগুলো পড়ালাম 3 নম্বর 4 নম্বর ক্লাসের টপিক থেকে যদি কোনো ডাউট থাকে বৃহস্পতিবার ক্লাসে সেটা ক্লিয়ার করে নিবি, ঠিক আছে? আর পড়া কিন্তু ধরবো। ওকে, চলো বাই। হ্যাঁ, বেশি গল্প করবো। আমি এবার আর কোনো কাজ নেই, আগেবারে কাজ পড়েছিল বলে আমি থাকতে পারিনি। আমি কথা দিচ্ছি এবারে কিন্তু পড়া ধরার ক্লাসে আমি অনেকক্ষণ থাকবো, এবং পড়া ধরার পরেও, পড়া ধরা হয়ে যাওয়ার পরেও আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব, অবশ্যই থাকবো। চলো বাই।